যে আওয়ামী লীগের নেতা কর্মীরা ভয় পাবেন না, দ্বিগুণ শক্তিতে আমরা ইনশাল্লাহ খুব শিগগিরই প্রতিরোধ গড়ে তুলব। এই অবৈধ ক্ষমতা দখলকারীরা পালাবারও, আমরা ৭১-এ শিক্ষা নিয়েছি, ৭৫-এ শিক্ষা নিয়েছি। এখন যেভাবে প্রতিরোধ করব, যদি ওভাবে তারা এগিয়ে আসে, সেই প্রতিরোধ মোকাবেলা করার মতো ওদের পূর্বপুরুষরাও পারে নাই, ওরাও পারবে না। দেশের সমস্ত বাহিনী দিয়েও রক্ষা হচ্ছে না। আসুন আমরা সম্মিলিতভাবে শেখ হাসিনার যে নির্দেশিত পথ সেটাকে অনুসরণ করব। ভয় পাবার কোনো কারণ নাই। আওয়ামী লীগ এখন অধিক শক্তিশালী। যারা আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা করত, তারাও এখন বলতেছে যে শেখ হাসিনার আমল অনেক অনেক ভালো ছিল। আন্দোলনটা বৈষম্য বিরোধী ছিল না, এটা মানি মেকিং মেশিন এবং মেটিকুলাস ডিজাইন করে ক্ষমতা যাওয়ার একটা নীল নকশা ছিল, ষড়যন্ত্র ছিল। এবং ওরাই বলতেছে যে আমাদের এই বৈষম্য ছিল না, টার্গেট ছিল শেখ হাসিনাকে হটানো। কাজে শেখ হাসিনা পূর্বে যেটা বলেছিলেন সেটাই হচ্ছে বাস্তবতা, যে একটি বড় রাষ্ট্র বাংলাদেশকে আজ্ঞাবহ করতে চায়, স্বাধীনতার পরাজিত শক্তিরা দেশে ঢুকতে চায় এবং তারা পোর্ট, আমাদের করিডোর, বিভিন্ন জায়গায় তাদের বেস বসাতে চায়। সে কারণেই তারা শেখ হাসিনাকে সরাতে এই প্ল্যান করেছিল। বিপ্লবের পরে প্রতি বিপ্লব আসবেই। এই প্রতি বিপ্লব আসবে কিন্তু মহামতি মাও সেতুং এর থিম, কার্ল মার্কস, লেনিন সহ এদের প্রত্যেকেই কিন্তু এটাকে ইন্ডোর্স করছে যে প্রতি বিপ্লব আসতে হবে, ঠেকাতে হবে। বঙ্গবন্ধু কিন্তু বলছিলেন যে স্বাধীনতা অর্জন করা সহজ, রক্ষা করা কঠিন। বাংলার বাণী পত্রিকা আমাদের আওয়ামী লীগের এক সময় মুখপত্র ছিল। সেই বাংলার বাণীতে একটা আর্টিকেল লিখছিলেন ফজলুল হক মনি যে প্রতি বিপ্লব আসবেই। আমাদের সব ওয়ার্নিং এর পরেও প্রতি বিপ্লব মোকাবেলা করার জন্য আমাদের ক্লাসিক্যালি যে প্রিপারেশনটা দরকার ছিল, সেই প্রিপারেশনটা আমাদের ছিল কিনা, সেই বিষয়টা কিন্তু আজকে গভীরভাবে প্রশ্নের মুখোমুখি। আরেকটা বিষয় রেজাউল ভাই, রিসেন্টলি আমরা দেখেছেন রংপুরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের 18টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, মারধর করা হচ্ছে। এবং যেভাবে এটা কিন্তু মিডিয়াতে কিন্তু অনেক পরে এসেছে, বিশেষ করে অনলাইন মিডিয়ায় নিউজ করার পর। মিডিয়া তো আসতেছে না। এই যে এটা কি সুপরিকল্পিত করা হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা যাতে দেশ ছেড়ে চলে যায়, এ বিষয়ে কি বলবেন? দেখুন, সংখ্যালঘুদের উপর অত্যাচারটা নতুন কিছু নয়। তবে যখনই অসাম্প্রদায়িকতার রাজনীতি করা কোনো দল ক্ষমতায় থাকে, পার্টিকুলারলি আওয়ামী লীগ, তখন কিন্তু বাংলাদেশের হিন্দুদের ঘট পূজা করা লাগে না, একটা মন্দির ভাঙে না, নির্বিঘ্নে তারা উৎসব করতে পারে। যখনই ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসে, তখনই কিন্তু সংখ্যালঘুদের গির্জায়, প্যাগোডায়, মন্দিরে সর্বত্র হামলা হয়। শুধু হামলা না, তাদের সম্পত্তি জোর করে দখল করা, তাদের পারিবারিক পরিবেশ দখল করা, তাদের ধর্মীয় কর্মকাণ্ডে হামলা করা, এগুলি হয়। বর্তমানে যারা ক্ষমতায় আছে অনেকেই বলে যেটা বেনামিতে জামাত ইসলামী সরকার। কাজী জামাত ইসলামী মানেই তো খুব পরিষ্কারভাবে বোঝা যায় কি, কাজী এরা ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা করবে, এটা স্বাভাবিক। আপনি চট্টগ্রামের চিন্ময় প্রভুর কথাটা ভুলে গেলেন কেন? চিন্ময় প্রভুর ঘটনাকে কেন্দ্র করে কিভাবে সেই এলাকায় একেবারে ভয়ঙ্কর ভাবে প্রশাসনের সাহায্যে নির্যাতন চালানো হয়েছিল, সেই ঘটনায় সারা বিশ্ব থেকে ডিমান্ড আসার পরেও চিন্ময় প্রভুকে মুক্ত হতে দেয়নি। এবং যারা নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে আবার হত্যা মামলায় আসামি দেওয়া হয়েছে। এটা নতুন কিছু না। যতক্ষণ পর্যন্ত অসাম্প্রদায়িক রাজনীতি এবং সেই রাজনীতির সরকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ এই সাম্প্রদায়িক শক্তি ধর্মীয় সংখ্যালঘুদের উপরে অত্যাচার করবেই। তবে তাদের উদ্দেশ্যে আমি বলবো, এই জন্মভূমি আপনার, আপনার বাবা, আপনার ঠাকুর দাদা, আপনার পূর্বপুরুষের। আমি একজন মুসলমান, আমার যে রাইট আছে আপনারও সেই রাইট আছে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সে রাইট। কাকে ছেড়ে যাবেন? আপনাকে এখানে শক্তি সঞ্চয় করে দাঁড়াতে হবে। এদেশেই তো চিত্তরঞ্জন সুতার সাহসের সঙ্গে রাজনীতি করেছে, এদের সাথে সুধাংশু শেখর হালদার সাহসের সঙ্গে কথা বলেছে, সুরঞ্জিত সেনগুপ্ত কথা বলেছে। এই দেশের রাজনীতিতে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের কখনো সংখ্যালঘু না ভাবার জন্য বলবো, একবারও সংখ্যালঘু ভাববেন না। কিসের সংখ্যালঘু? কনস্টিটিউশনাল রাইট আপনারও যা আছে আমারও সেই রাইট আছে, আপনার সেই রাইট আদায় করতে হবে। শেখ হাসিনা, আওয়ামী লীগ যতক্ষণ আছে অত্যাচার আসবে, অত্যাচারকে মোকাবেলা করতে হবে। আপনারা ভয় পাবেন না।
বঙ্গবন্ধুর বাড়ি যেটা বাঙালি জাতির সব গৌরবময় অর্জনের সূতিকাগার, সেটাকে যখন উড়িয়ে দেয়, শেখ হাসিনার স্বামীর বাড়ি সুদর্শন যখন উড়িয়ে দেয়, আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর, আমার নিজের বাড়িঘর, আমার ভাই ব্রাদারদের বাড়িঘর যখন লুটপাট করে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়, তখন বুঝতে হবে যে হামলা শুধু আপনাদের একার উপরে না। এ হামলা আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, যারা অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করি, তাদের উপরে হামলা। আপনি আমি একই কাতারের মানুষ। শক্তি সঞ্চয় করেন, সেদিন খুব দূরে নয় যে এদেরকে আমরা মোকাবেলা করব। জি, রেজাউল করিম ভাই, আসলে দর্শকরা অনেক প্রশ্ন করছেন। একটা প্রশ্ন বাতাসে মানে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন মিডিয়ায় আসতেছে। এই প্রশ্নটা হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি এরকম যে প্রবাসী একটা সরকার গঠন করার একটা প্রচেষ্টা নেওয়া হচ্ছে। এই বিষয়গুলো কি আপনার কাছে কোনো তথ্য রয়েছে? আমার কাছে কোনো তথ্য নাই, তবে আমি একটা কনস্টিটিউশনাল কথা বলি। প্রবাসী সরকার গঠিত হবে এরকম কোনো তথ্য আমার কাছে নাই। ফার্স্ট আই ওয়ান্ট টু মেক ইট ক্লিয়ার। কিন্তু সরকার তো আছে। বাংলাদেশের যে সংবিধানটা, এই সংবিধানটা তো সাসপেন্ড হয়নি, এটা বাতিল হয়নি। এই সংবিধান অনুসারে অনির্বাচিত কাউকে সরকার গঠন করার কোনো এখতিয়ার দেওয়া হয়নি। যদি কেউ অনির্বাচিত সরকার দাবি করে, সেটা সংবিধান পরিপন্থী। তাই যদি হয়, তাহলে সংবিধানের 7(2) অনুচ্ছেদ অনুযায়ী ওই আইনটি, ওই দাবিটি বেআইনি। এবং সংবিধানের 7(a) অনুযায়ী এই জাতীয় সংবিধান পরিপন্থী কোনো আইন বা দাবি কেউ করলে সেটা রাষ্ট্রদ্রোহিতা। ফলে এখন যারা ক্ষমতা দখল করেছেন, তাদেরও কিন্তু সরকার গঠন করার জন্য কোনো অনুমোদন কোনো জায়গার থেকে নাই। অনেকে বলে, কে সুপ্রিম কোর্ট বলছে না? অনেকে জানেন না, সুপ্রিম কোর্ট তার রেফারেন্সে মহামান্য রাষ্ট্রপতিকে বলছে, জরুরি নির্বাহী কার্য পরিচালনার জন্য আপনি প্রধান উপদেষ্টা নিয়োগ এবং শপথ পড়াতে পারেন। কোথাও লেখা নাই যে আপনি অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারেন। এখন রাষ্ট্রপতি, তার তো সাহায্যের জন্য তার প্রেস সেক্রেটারি আছে, তার সেক্রেটারি আছে, তিনি অ্যাডভাইজার নিতে পারেন। রাষ্ট্রপতি তার সাহায্যের জন্য নিতে পারেন, তিনি রাষ্ট্রের প্রধান। আর কনস্টিটিউশনালি শেখ হাসিনা ইজ ভেরি মাচ প্রাইম মিনিস্টার। শেখ হাসিনার ক্যাবিনেট ইজ ভেরি মাচ ওয়ার্কিং। এখন তারা হয়তো কাজ করতে পারতেছেন না, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। কিন্তু আইন অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। মহামান্য রাষ্ট্রপতি তো নিউজের সম্পাদক নুরুল কবিরের প্রশ্নে বলছেন যে আমার কাছে প্রধানমন্ত্রীর কোনো রেজিগনেশন লেটার নাই। পাশাপাশি শেখ হাসিনা আবার বলছেন আমি তো পদত্যাগ করিনি। তাহলে উনি বলেন পদত্যাগ করিনি, রাষ্ট্রপতি বলেন আমার কাছে কোনো পদত্যাগ পত্র নাই। তাহলে উনি তো সরকারে আছেন। নতুন করে প্রবাসী সরকার গঠন করার প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। জি হ্যাঁ, ধন্যবাদ স্যার। আরো কয়েকটা প্রশ্ন এসেছে, বিশেষ করে মানে অনেকেই লিখছেন 5ই আগস্ট প্রধানমন্ত্রী দেশে ফিরছেন, এরকম অনেক দর্শক অনেক কিছু লিখছেন, অনেকে আবেগ দিয়ে লিখছেন। স্যার কি মনে করছেন, আসলে কি প্রধানমন্ত্রী বা বাংলাদেশের শেখ হাসিনা রিসেন্টলি বাংলাদেশে আসার সম্ভাবনা আছে, বা উনি কি আসবেন, এরকম কি কোন তথ্য আছে আপনার কাছে? আমি 3টা উদাহরণ দিয়ে বলি। বঙ্গবন্ধুকে খুন করার পরে খুনিরা 2টা দল করছিল, একটা নাম ফ্রিডম পার্টি, আর একটা নাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি, সংক্ষেপে প্রগস। তারা বলতো আমরা শেখ মুজিবকে খুন করেছি, আমরা আত্মস্বীকৃত, আমাদের কেউ কিছু করার ক্ষমতা রাখে না। কেননা পার্লামেন্ট আইন করছে 1975 সালের 26শে সেপ্টেম্বর অর্ডিন্যান্স হয়েছিল ইন্ডেমনিটি, সেইটা 1979 সালে যখন জিয়াউর রহমান রাষ্ট্রপতি, তখন 6 এপ্রিল পার্লামেন্টে ওঠে এবং সেটা আইন হয়। কাজে আইন দ্বারা আমাদের প্রোটেকশন দেওয়া হয়েছে, আমাদের কেউ কিছু করতে পারবে না। তখন শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভানেত্রী করা হলো। কেউ কেউ বললো উনি আসলে তো ওনাকে মেরে ফেলবে। শেখ হাসিনা বললেন যে মৃত্যুকে বরণ করতেই আমি বাংলাদেশে যাব। এই একটা উদাহরণ। দ্বিতীয় উদাহরণ, 2007 সালের অন-11 সরকার সমস্ত এয়ারক্রাফটকে বলে দিল শেখ হাসিনাকে বহন করবা না, বহন করলে তোমাদের বিমানকে নামতে দেওয়া হবে না। শেখ হাসিনা বললেন আমি দেশে যাব। অনেকে বললেন আপনি গেলে তো গ্রেপ্তার হয়ে যাবেন, হলে আমি গ্রেপ্তার হয়ে যাব। এর পরবর্তীতে 2004-এর আমি 2004-এর আগেরটা বলছি, যে 21 আগস্ট যখন তাকে হত্যার চেষ্টা করা হলো, 23 জন মারা গেল গ্রেনেড হামলায়, তখন অনেকে বলছিল আপনি দেশ ছেড়ে চলে যান, আপনি বঙ্গবন্ধুর অবশিষ্ট, আপনাদের শেষ করে ফেলবে। উনি বললেন না, মরতে হলে আমি এই দেশে মরবো। 2007 সালের কেয়ারটেকার গভর্নমেন্টের ক্যাঙ্গারু কোর্টে বসে, আমি তখন তার অন্যতম লয়ার ছিলাম, তিনি বলছেন মরতে হলে এখানে মরবো, আমি যাব না।
শেখ হাসিনা হচ্ছে এই স্পিরিটের লোক। তাকে 19 বার হত্যার চেষ্টা করা হয়েছে, এই হত্যার চেষ্টার পরেও তিনি রাজনীতি ছাড়েন নাই। কাজী তিনি বাংলাদেশে ফিরে যাবেন। তিনি তো কদিন পূর্বে বক্তৃতা দিয়ে বলছেন, আমি অবশ্যই বাংলাদেশে আসবো, সুবিধা মতো সময় আসবো, তবে সে সময় খুব দূরে না। কাজী যারা আপনার কাছে প্রশ্ন করেছে তাদের উদ্দেশ্যে বলছি, শেখ হাসিনা সহ আমরা সবাই আমাদের প্রিয় মাতৃভূমিতে ফিরে যাব। সেদিন খুব দূরে না, অপেক্ষা করুন। যে আরেকটা প্রশ্ন স্যার, আপনি জানেন যে 8,200 কোটি টাকা গত 11 মাসে পাচার হয়েছে। হ্যাঁ, এটা আপনার সুইস ব্যাংকের হিসাবে বলা হচ্ছে। এবং এই যে চাঁদাবাজি হচ্ছে, মানে এটা এই বিপ্লবটা কি আসলেই এই মানে ডক্টর ইউনূসে দেখেন উনি কি পরিমাণ সুযোগ সুবিধা নিয়েছেন এই গত কয়েক মাসে। বিশেষ করে উনি ওনার গ্রামীণ ব্যাংকের যে আপনার শতাংশ বাইরে নিলেন, তারপরে আপনার অনেক মানে একটা গ্রামীণ ব্যাংকের নামে একটা ইউনিভার্সিটি নিলেন, অনেক তথ্য আছে। এই তথ্যগুলা মানে দেশের জনগণকে কি মানে মিডিয়ায় প্রচার করছে না বাংলাদেশের? এটা কি এটা সুপরিকল্পিত একটা দামা চাওয়া দেওয়ার চেষ্টা করা হচ্ছে? এ বিষয়ে কি বলবেন? দেখুন, বাংলাদেশের মিডিয়ার কণ্ঠরুদ্ধ, তারা কিছুই লিখতে পারবে না। আমি আপনাকে একটা তথ্য দিই, সরকারের ওনার কাছে 666 কোটি টাকা ট্যাক্স পাবেন। উনি ট্রাইব্যুনাল ফেস করছেন, হাইকোর্টে আসছেন, হাইকোর্টে বলছে যে আপনি একটা অংশ জমা দিয়ে তারপর রিট করেন। এই ট্যাক্সটা যদি রাষ্ট্র পেত, তো এই ট্যাক্সটার মালিক হতো বাংলাদেশের 18 কোটি জনগণ। 666 কোটি টাকা বাংলাদেশের জনগণ, সেটি উনি নিজেরটা নিজে মাফ করে দিয়েছে। উনি অথরিটি, উনি মাফ করছেন। দ্বিতীয়, ওনার বিরুদ্ধে অনেকগুলো দুর্নীতির মামলা হয়েছিল, উনি রাষ্ট্র ক্ষমতায় বসে মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছেন। উনি গ্রামীণ ইউনিভার্সিটির পারমিশন নিয়েছেন, উনি গ্রামীণ ডিজিটাল ওয়ালেটের পারমিশন নিয়েছেন, উনি আদম ব্যবসা বুঝেন তো, বিদেশের লোক রপ্তানি করে, সেই লাইসেন্স উনি নিয়েছেন, মানে আদম ব্যবসা উনি ছাড়বেন না সেটাও নিছেন। এরপর গ্রামীণ ব্যাংকের রাষ্ট্রের মালিকানা ছিল 25%। রাষ্ট্রের মানে আপনি আমি যারা বাঙালি সবার মালিকানা, সেটাকে কমিয়ে করছেন 15%। আর ক্ষমতায় বসিয়েছেন ওনার গ্রামীণ ব্যাংকের যারা ছিল তাদেরকে, ওনার ভাতিজাকে, আপন ভাতিজারকে। মোটের পর কথাটা হচ্ছে দেশটাকে উনি গিলে খাবার জন্য এই অবৈধ মেটিকুলাস ডিজাইনে ক্ষমতা দখল করেছেন। কাজে উনি দুর্নীতি করবেন, ওনার পরিষদ দুর্নীতি করবেন, এটা স্বাভাবিক। এই কদিন আগে গুলশানে ধরা পড়লো 5 জন ওনার সিপাহ সালাররা। আবার ওনার এক উপদেষ্টার এপিএস এর শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ আসছে। আবার আরো আসছে যে তিনি সিটি কর্পোরেশনে টেন্ডারবাজি করেন, ওয়াসার থেকে লোক নিয়োগের ব্যবস্থা করেন, পৌরসভায় মেয়র নিয়োগে ব্যবসা করেন। আবার আর একজন ওনার উপদেষ্টা ছিলেন এখন এনসিপির প্রধান, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ যে তার বাবা দোকান খুলে বসছিল কমিশন এজেন্সির। আবার তাদের মাহফুজ সাহেব আর একজন, তার বিরুদ্ধে অভিযোগ আসছে তিনি অস্ট্রেলিয়ায় টাকা পাচার করছেন, এই অভিযোগ। আবার তাদের এক নেত্রী উমামা ফাতেমা, তিনি তো বলছেন যে জুলাই আন্দোলনের প্রতিষ্ঠানটি এখন মানি মেকিং মেশিনে পরিণত হয়েছে। ফলে এরা যে টাকা কামাবার জন্য এটা করছে, এটা যে কোনো আন্দোলন ছিল না, এটা তাদের লোকরাই বাইরে এসে উমামা ফাতেমা, বাঁধন, নীলা ইসরাফিল, তারপর ওই যে ইনকলাব মঞ্চের প্রতিনিধি, আম আদমি পার্টির তারেক সাহেব, সবাই মিলে ওরা নিজেরাই সবকিছু বলতেছে। ফলে আমাদের আর বলার দরকার নেই, এটা একটা আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হওয়া। আর আমি দাদা একটা জিনিস বলবো, এটা বিপ্লব বলবে না, কিসের বিপ্লব? একটা পরিকল্পিত ষড়যন্ত্রের ভিতর থেকে মেটিকুলাস ডিজাইনে শেখ হাসিনার সরকারের কিছু কর্মকর্তাদের বিশ্বাসঘাতকতা, রাজনৈতিক ভুল পলিসিকে অ্যাডাপ্ট করতে সহযোগিতা করার ভিতর থেকে একটা দুর্ঘটনা ঘটানো হয়েছে। এটা কোনো বিপ্লবী না। যে আগে স্লোগান দেওয়া হতো আমি কে তুমি কে রাজাকার রাজাকার, এখন স্লোগান হচ্ছে আমি কে তুমি কে জঙ্গি জঙ্গি। আপনি তো দেশের বাইরে আছেন, দেশের বাইরে বাংলাদেশের বাম মূর্তি মানে কতটুকু উজ্জ্বল হচ্ছে এই স্লোগান, এই মেসেজ গুলায়? দেখুন, ভাবটা এখন নাই, শুধু মূর্তিটা আছে। মূর্তিটা আছে, দেশের ভাব বলতে কিছু নাই। যে দেশে আইন নাই, রাস্তায় মানুষ পিটাই মারলে কিছু হয় না, যে দেশের বিচারপতিদের তাড়িয়ে দেওয়া হয়, যে দেশে পুলিশকে হত্যা করলে বলে কোনো বিচার করা যাবে না, সেই দেশে কোনো ভাব আছে, মূর্তিটা আছে, ভিতরে আর কিচ্ছু নাই। দেশের ভাবমূর্তি ধ্বংস না হইলে, আরে ভাই, কমনওয়েলথভুক্ত একটা দেশ বাংলাদেশ, সেই দেশের উনি দাবি করেন উনি প্রধান উপদেষ্টা, উনি ইংল্যান্ডে আসছেন, ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার কেয়ার স্টারমার, সে বলে যে ওর সাথে আমি দেখাই করবো না, অস্বীকৃতি। এর চেয়ে বেইজ্জতি কারবার থাকে? আরে ভাই, কেউ বাড়িতে দাওয়াত ছাড়া গেলে তো দরজাটা খোলে, দরজাটাও খোলে নাই। ভাব আর আছে কিছু, মূর্তিটাই আছে। 11টা দেশে গেছেন উনি, 11 দেশের থেকে 1000 কোটি টাকা বাংলাদেশে আসে নাই।
বরং ওনার যে পেয়ারে দেশটা বড় দেশ, সেই দেশে আমাদের তৈরি পোশাক বেশি রপ্তানি হতো। সেই দেশ এমন ভাবে শুল্ক আরোপ করছে যে বাংলাদেশের পোশাক শিল্প সব শুয়ে পড়তেছে, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে যাচ্ছে, বৈদেশিক মুদ্রার যে অর্জনটা সেটা বন্ধ হয়ে যাচ্ছে। মালয়েশিয়া বলছে জঙ্গি, তোমাদের লোক আমরা নেব না। মালয়েশিয়ার দেখা দেখি মিডল ইস্টের অনেক দেশ বলছে বাংলাদেশের লোক নেব না। তাহলে আমাদের আয়ের তিনটে উৎস, একটা হলো তৈরি পোশাক রপ্তানি, একটা ম্যান পাওয়ার, আর একটা দেশের ভিতর ইন্ডাস্ট্রি, তিনটেই শুয়ে পড়ছে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের ভাষায় 28 লক্ষ বেকার হয়ে গেছে, এর ভিতর 17 লক্ষ নারী। একে আজাদ, এই যে সমকাল এবং চ্যানেল 24 এর মালিক এবং আমিম গ্রুপের প্রধান, তিনি বলছেন 40 বছরের ব্যবসায় জীবনে এমন অবস্থা আমরা পড়িনি। আমাদের অবস্থা এখন সঙ্গীত। সবাই শিল্প খাতে, কৃষি খাতে, সমাজ খাতে, সর্বত্র বেতন দেওয়ার মতো অবস্থায় সরকারের এখন নাই। আর মানুষের যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী যেখানে শেখ হাসিনা চালু করে আসছিলেন, বৃদ্ধের ভাতা, তালাকপ্রাপ্তদের ভাতা, দরিদ্রের ভাতা, ছাত্রদের ভাতা, সব এখন বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশটা এখন ভয়ঙ্কর একটা পরিস্থিতির ভিতরে। সাধারণ মানুষের এখন বাজারে গিয়ে চাল কিনতে পারে না। একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালাইয়ে তার যে আয় হয়, এটা দিয়ে তার বাজার করতে পারে না। ফলে মাছওয়ালা, রাস্তার পাশে যিনি শাক বিক্রি করেন, রিক্সাওয়ালা, তারা সবাই মিলে বলতেছেন যে শেখ হাসিনাই ভালো ছিল। বাংলাদেশটাকে এখানে নিয়ে গেছে। ভাত খাবার নাই, এখন মূর্তিটা আছে। তবে লাভবান হয়েছে ইউনূস, উনি এককভাবে লাভবান হয়েছে এবং ওনার পারিষদ বর্গ লাভবান হয়েছে।